দর্শকদের মধ্যে যারা এই ক্রাইম এবং সাইকোলজিতে উৎসাহী, বিশ্বাস করুন আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। নমস্কার, আমি মিস্টার ব্রাইট কেপি, একজন কলকাতা পুলিশ স্টাফ। ইন্টারনেটে এরকম আপনারা অনেক ভিডিও দেখেছেন মেয়েদের আত্মরক্ষার উপায় এবং অবলম্বনের ভিডিও। আত্মরক্ষার উপায় এবং অবলম্বন বলতে হয়তো কোনো ক্যাম্পেইন চালানো হয়, নারী শক্তি ক্যাম্পেইন টাইপের, সেখানে মেয়েরা কি করে তাদের আত্মরক্ষার কৌশল শিখবে সেসব কৌশল শেখানো হয়। আজকে আমি এখানে ক্যারাটে বা কুংফু শেখাতে আসিনি, আমি এসেছি রিয়েল লাইফে ট্রিক এবং ট্রিকাতে, যেগুলো আপনাকে বিপদে বাঁচাতে সাহায্য করবে। ছেলেদের উপর ক্রাইম এবং মেয়েদের উপর ক্রাইম দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কিন্তু ছেলেদের উপর ক্রাইম কি? প্রেম পরকীয়া, রাজনৈতিক স্বার্থ এবং ব্যবসায়িক স্বার্থ। এই তিনটে কারণের জন্য মূলত ছেলেরা ক্রাইম হয় বা খুন হয়। প্রথমে আছে প্রেম পরকীয়াতে। প্রেম পরকীয়াতে যে খুনি সে নিজেই খুন করে এবং 85% কেসে ফায়ার আর্মস ইউজ হয় না। হাতের পাশে ছুরি চাকু যা পায় তাই দিয়ে পিস পিস করে মারে, রাগে ঘৃণাতে। এবং আমরা তো ডাব্বা ড্রাম এইসব সোশ্যাল মিডিয়া দৌলতে সবকিছুই দেখেছি। দ্বিতীয় দুটো পয়েন্ট কি আছে? রাজনৈতিক স্বার্থ এবং ব্যবসায়িক স্বার্থ। এই স্বার্থ দুটোতে ভাড়াটে খুনির যোগ করা হয়। তাদের কাছে থাকে ইলিগাল আর্মস, দুমদুম করে দুটো শট মারলো, খতম, বেরিয়ে গেল। দেখবেন ছেলেরা যখন খুন হয় কখনো কিন্তু তার পকেট থেকে 500 টাকা বের করে নিয়ে যায় না, বা হাতে সোনার আংটি থাকলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে না। তাদের শুধুমাত্র লক্ষ্য থাকে প্রাণটা নিয়ে নেবো। এইবার আসি মেয়েদের কথা বলতে গেলে দুটো পয়েন্ট মূলত উঠে আসে। এক, ধনসম্পদ, দুই, ইজ্জত। ইয়েস, ছেলেদের কাছে যেমন প্রাণ, মেয়েদের কাছেও প্রাণের সমান আরেকটি জিনিস থাকে, সেটা হলো তার ইজ্জত। এই ইজ্জত নিয়ে নিলে মেয়েদের বাঁচা মরা প্রায় সমান হয়ে যায়। আর আজকালকার দিনে হচ্ছেও এটা, প্রথমে ইজ্জত নাও, তারপরে তাকে প্রাণে মেরে ফেলো। আমরা সবাই সোশ্যাল মিডিয়ার দৌলতে সবকিছুই ওপেনলি দেখতে পাই। প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা ঘটেই চলছে। নারী জাতিকে নিয়ে যদি আমি বলি, প্রথমেই নারী জাতিকে আমি দুই ভাগে ভাগ করে নেবো। এক, বয়স্ক মহিলা এবং দুই, ইয়াং মহিলা। বয়স্ক মহিলাদের নিয়ে প্রথমে আমি বলি, যেহেতু তারা প্রবীণ নাগরিক, হয়তো ছেলে মেয়ে বাইরে গেছে, ছেলে মেয়ে বাইরে থেকে টাকা পাঠায় এবং বাড়িতে বয়স্ক স্বামী এবং স্ত্রী বাড়িতে একাকী। ভালো করে শুনে নিন পয়েন্ট নম্বর 1, যদি কখনো আপনাদের বাড়িতে কোনো রকমের এই রকমের আক্রমণ হয়েও যায়, অন দা স্পট কখনোই আপনারা কালপ্রিটকে যদি আপনারা চিনেও ফেলেন, আইডেন্টিফাই করবেন না। ব্যাপারটা বুঝতে পারলেন না? ওকে, আমি বোঝাচ্ছি। মনে করুন আপনাদের বাড়ির পাশে কোনো রকমের ছেলে পুলে দুষ্কৃতী আছে এবং তারা আপনাদের বাড়িতে ঢুকে পড়েছে এবং চুরি ছিনতাইয়ের উদ্দেশ্যে বা ধনসম্পদ লুট করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ঢুকেছে। মুখে কাপড় বেঁধে এসেছে অবশ্যই, এবং তাদের মধ্যেই কোনো একটা দুটো ছেলেকে আপনারা চিনতে পেরে গেলেন। আপনাদের এসে সাঁতাচ্ছে চাকু নিয়ে বা বন্দুক নিয়ে, বুড়ি যা আছে সব দিয়ে দে, নয়তো খুন করে ফেলবো। এই তো আপনাদের অবশ্যই ভয় পেয়ে গেছেন, এবং তার মাঝখানে আপনি যে কোনো একটা ছেলেকে, মধুকে বা দেবুকে আপনি চিনে ফেললেন, এবং আপনার মুখ থেকে হট করে বেরিয়ে গেল, হ্যাঁ রে তুই দেবু না, তুই অমুক পাড়ার দেবু না। ব্যাস, যে দেবু আপনার শুধুমাত্র ধন সম্পদ লুট করার উদ্দেশ্যে এসেছিল, সে সঙ্গে সঙ্গে কি ভাববে, আপনি তাকে আইডেন্টিফাই করে ফেলেছেন। কালকে সকালে আপনি পুলিশ থানায় যাবেন এবং পার্টিকুলার তার নামে আপনি এফআইআর করবেন। তার অবস্থা শেষ। সে তখন কি করবে? আপনার প্রাণটা কুচুত করে নিয়ে নেবে। এছাড়া তার কাছে আর কোনো রকমের উপায় থাকবে না। আমি পার্সোনালি এইরকম অনেক জেলের কয়েদিদের কোর্ট টু জেল নিয়ে যাওয়া আসা করেছি, যাদের সাথে কথাবার্তা বলতে গেলে অনেক কথাবার্তা বলে, যেমন কি করেছিলি, বলছি এরকম খুন করেছে, কেন করেছিলি, ডাকাতি করতে গেছি, চিনে ফেলেছে, মারা ছাড়া বলছে উপায় নেই কোনো। ভাবুন একবার, কখনো তাদের আইডেন্টিফাই চিনতে পারলেও মুখ বুঝে থাকবে। অবশ্যই বলবেন তার পরের দিন যখনই পুলিশ আসবে সেই ফোনে অথবা তারপরে অবশ্যই পুলিশকে বলবেন যে হ্যাঁ আমি অমুক ছেলেকে আইডেন্টিফাই করেছি, তার নাম এই, তাকে এই এলাকায় থাকে। পয়েন্ট নম্বর 2, এমন কোনো অ্যাক্টিভিটি করবেন না যার ফলে আপনার বাড়ির কাজের লোকের মনে লোভের উদ্রেক হয়। কথাটা বিশ্বাস করুন কি না করুন, যত রকমের প্রবীণ নাগরিকদের উপরে অত্যাচার বা খুন, জখম, চুরি ছিনতাই হয়েছে, সব থেকে বেশি পরিমাণে ইনভলভ আছে তাদের বাড়ির কাজের মহিলা। একদম ঠিক। আমি এইটা বলে কখনোই এটা বলতে চাইছি না যে সব বাড়ির কাজের মহিলারাই অসৎ। অনেক বাড়ির কাজের মহিলারাই বিশ্বস্ত এবং প্রচুর দিন ধরে বাড়িতে কাজ করছে, তাদের উপর ভরসা রাখা যায়। কিন্তু অনেক বাড়িতে এইরকমও হয়, ইনভেস্টিগেশন অন্যরকম কথা বলে। যখনই কোনো বাড়িতে ক্রাইম হয় সবার প্রথমে নজর যায় কাজের মহিলাদের দিকে, এবং যখনই ইনভেস্টিগেশন আগে যায়, টাইট আস্তে আস্তে বাড়ে, তখন দেখা যায় অন্য রেজাল্ট। এরকমও হয়েছে যে বাড়িতে আলমারির মধ্যে সোনা দানা আসল সোনার সাথে নকল সোনা চেঞ্জ করে বাড়ি নিয়ে চলে গেছে। প্রায় মাসখানেক পরে বাড়ির মালিক দেখছে আরে এ তো নকল সোনা। আপনারা হয়তো অনেকে এই খবরটা জানেন। তো দ্বিতীয় নম্বর কথা কি, বাড়ির কাজের লোকের সামনে এমন কোনো রকমের অ্যাক্টিভিটি করবেন না
যাতে তার মনে আস্তে আস্তে লোভের উদ্রেক হয়। ধরুন আপনি বাড়িতে বসে আছেন, টিভি দেখছেন এবং আপনার কাজের মহিলা নিচে বসে বসে কুটনো কাটছে। হঠাৎ করে আপনার দরজাতে কোনো রকমের পার্সেল এলো, সামনে আপনার পার্স পড়ে আছে এবং আপনার পার্সে অনেক রকম টাকা থাকে। আপনার ছেলে হয়তো বাইরে থেকে পাঠায়, সবসময় নির্দিষ্ট অনেক পরিমাণ টাকা থাকে। আপনি বললেন, আরে শ্যামলী দেখ তো কে এসছে, পার্সেলটা নিয়ে নে। শ্যামলী বলে, টাকা কোথায়? আমার কাছে টাকা নেই। আরে দেখ না, আমার পার্স থেকে টাকাটা নিয়ে কত টাকা হয়েছে, 1250 টাকা হয়েছে, দিয়ে দে। শ্যামলী আপনার পার্স খুললো, তো দেখলো আপনার পার্সের মধ্যে 500 টাকার বান্ডিল, মোটামুটি 50,000 নোট পড়ে আছে এবং তার মধ্যে আবার ছোট একটা চাবিও আছে, যেটা আবার আপনার আলমারির ছোট ড্রয়ারের চাবি, যেখানে আপনি সোনা দানা ধন সম্পত্তি লুকিয়ে রেখে দেন এবং ওই চাবিটা নির্দিষ্ট আপনার কাছেই সেফলি রেখে দেন। বা শ্যামলী আপনার সাথে 1-2 বছর ধরে আছে, আপনার অত্যন্ত বিশ্বস্ত। এবার আমি অবশ্যই বলছি শ্যামলী নামের কেউ থাকলে যেন আপনারা খারাপ ভাববেন না, নিতান্ত একটা উদাহরণের জন্য নামটা বলেছি। যাই হোক, শ্যামলী এই রকমের করতে 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 মানুষের মনে লোভ একবারে হঠাৎ করে হয় না, লোভ হয় আস্তে 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 বাড়ে। এটাই সাইকোলজি। একদিন হঠাৎ করে আপনার সামনে অনেক টাকা পেলো, আপনি ঢুকে যেতে পারবেন, কিন্তু ওই টাকাটা যখন আপনি রোজ দেখবেন, আপনার মনে লোভটা আস্তে 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 ইনক্রিজ হবে, নিতে চেষ্টা করবে, ওটা আপনার মনে হবে। এটাই সাইকোলজি। এবার ধরুন আপনার সাথে আপনার বাড়ির কাজের লোকের কোনো ধরনের গন্ডগোল লাগলো, ভালো ধরনের গন্ডগোল, সেই ক্ষণ থেকে আপনার ক্ষতি করার বা আপনার আর্থিক রূপে টাকা নয় করার প্ল্যান তার মাথায় চলতে থাকে। এটা একদম বাস্তব সত্য, মিলিয়ে নিন। এটা আমি আপনাকে ভয় দেখাবার জন্য বলছি না, এবং আপনি হয়তো ব্যাপারটাকে চোখের মধ্যে বাস্তব দেখতে পাচ্ছেন, এইরকমই হয়। তো যদি কখনো আপনার বাড়িতে বিশ্বাসী কাজের লোক থাকেও, তার সামনে এমন কোন রকমের অ্যাক্টিভিটি এইরকম করবেন না, তার সামনে টাকা ছড়িয়ে রাখা বা তাকে টাকার হিসেব তাকে একদম তার উপরে দিয়ে দেওয়া, এইগুলো থেকে নিজেকে বিরত রাখুন। এইসব জিনিসগুলো একদম নিজের হাতে নিজের আয়ত্তে রাখুন, যাতে আপনি সেফ থাকবেন, আপনার পরিবার। 3 নম্বর পয়েন্ট, নিজের আর্থিক স্থিতি বাড়িয়ে চাড়িয়ে পারিপার্শ্বিক লোককে না বলা। ধরুন আপনি কোনো বয়স্ক ব্যক্তি বা আপনি কোনো বয়স্ক মহিলা, আপনি নিচে সবার বউদের সাথে গল্প গুজব করছেন সন্ধ্যেবেলাতে, বা আপনি চায়ের দোকানে গল্প গুজব করছেন। গল্প গুজব কি না, আরে আমার ছেলে তো প্রতি বছর বিদেশ থেকে প্রতি মাসে 50,000 করে ডলার আমাকে পাঠিয়ে দেয়। আমি বলি, বাবা আমার এত টাকা দরকার নেই, আমি তো পেনশন পাচ্ছি। কিন্তু ছেলে বলেছে ওই না না না, মায়ের মোটা দানার সোনার একটা হার তৈরি করতে হবে, ওই জন্য টাকা পাঠাবো। ছেলের মাও মহিলা সমিতিতে জোর গল্প শুরু করে দিয়েছে, আরে আমার ছেলে তো প্রতি মাসে এত টাকা পাঠায়, আমরা বয়স্ক বুড়ো বুড়ি কি করবো এত টাকা নিয়ে। ছেলে মানতে চায় না, বলে আমেরিকা চলে আসো, আমরা বয়স্ক বুড়ো বুড়ি এখানেই তো ভালো আছি। কিন্তু আপনি কি ভাবছেন, আপনি ওখানে বলে তুষ্ট মনে মনে হচ্ছেন, কিন্তু আপনার আর্থিক স্থিতি সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এগুলো কোনো সমাজ বিরোধীদের কানে অবশ্যই যাচ্ছে, আপনি বিশ্বাস করুন কি না করুন। তো নিজের আর্থিক স্থিতি সব সময় নিজের কাছে লুকিয়ে রাখবেন, জাস্ট আমার মতো। এবং সর্বশেষে এটা বলি, কলকাতা পুলিশ প্রণাম নামে একটি সংস্থা চালায়, যেখানে বয়স্ক ব্যক্তিরা নাম তাদের রেজিস্টার করে এবং নানান রকমের সহায়তায় কলকাতা পুলিশ সর্বদা তাদের পাশে থাকে। আপনি যদি এখনো পর্যন্ত প্রণামে নিজের নাম রেজিস্টার না করেন, অবশ্যই করিয়ে নিন। সরকার এবং কলকাতা পুলিশ সর্বদা আপনার সাথে এবং আপনার পাশে আছে, সব সময় শক্তভাবে।